গ্রুপ সি এর প্রশ্নগুলো দেখে নাও। সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো। তাহলে এখানে পেয়ে যাচ্ছ তোমরা তিনটে শর্ত রয়েছে, তোমরা দুটো পড়ে নেবে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে এতটা, অথবা একটা বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায় কেন? তো এটা আমি একটু লিখে দিয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। পরেরটা, বার্নৌলির নীতিটি বিবৃতি করো। তাহলে এখান থেকে এতটা। চারেরটা, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য। তাহলে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব দুটো একই জিনিস, তাহলে এদের মধ্যে পার্থক্যটা লিখে নেবে। অথবা যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা একটু দেখে নাও। তাহলে স্প্রিং বল ধ্রুবক সমান প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য বৃদ্ধি 0.5 নিউটন পার মিটার। পরের প্রশ্নটা 5-এরটা, বস্তুর উপর বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কার্য সম্পাদিত হয় না? তাহলে এখানে পেয়ে যাবে, তোমরা লিখে দিয়েছি, একটু দেখে নাও। বস্তুর সরণ যদি শূন্য হয় আর প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ যদি পরস্পর লম্ব হয়। 6 প্রমাণ করতে দিয়েছে ভরবেগ p সমান √2m/e, মানে ভরবেগ সমান √2 ইন্টু ভর ইন্টু গতিশক্তি। তাহলে এই প্রমাণটা আমাদের টেক্সট বইয়েও পাবে, কার্যক্ষমতা শক্তির অধ্যায়ে। তাহলে এখান থেকে এতটা। পরের প্রশ্নটা, শর্ত সহ ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। তাহলে ক্যালোরিমিতির মূলনীতিটি এখানে পেয়ে যাচ্ছ তোমরা। ওই অথবাই যে একটা লেখচিত্র আঁকতে বলেছে, সে লেখচিত্রটা একটু দেখে নাও। তাহলে যতক্ষণ মাইনাস থেকে 0 পর্যন্ত আসা অবধি কী হবে, বরফটা বরফই থাকবে, সেই জন্য তার উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তাপ সে গ্রহণ করতে থাকবে। যখনই 0 ডিগ্রিতে আসলো, তাহলে 0 ডিগ্রিতে জানি বরফ গলবে, সেই সময় তার উষ্ণতা আর বৃদ্ধি পাবে না, সমান উষ্ণতা থাকবে। জানি অবস্থার পরিবর্তনের সময় কী হয়, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় না, একই থাকে। যেই পুরো বরফটা গলে যাবে, তারপরে আবার পুনরায় তাপ গ্রহণ করে সে পুনরায় বৃদ্ধি পেতে থাকবে। হয়েছে? এঁকে নেবে গ্রাফটা। পরেরটা 8-এরটা, তরঙ্গের গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। এটা আমরা আগের দিনই করলাম, ভি সমান এন ল্যামডা, যে সম্পর্কটা ছিল সেটা আগের দিনই করেছি, তাহলে আমি এটা আর বলছি না। অথবা সমীচী শব্দটির প্রতিধ্বনি শুনতে হলে শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত রাখতে হবে? অঙ্কটা দেখে নাও। যেহেতু সমীচী কথাটার মধ্যে 3টি পদাংশ আসছে, তাহলে এটা ত্রিমাত্রিক শব্দ। তাহলে একমাত্রিকের জন্য 1/5 আর ত্রিমাত্রিকের জন্য 3/5 সেকেন্ড সময় লাগে। তখন বায়ুতে শব্দের বেগ আমরা জানি, বলে দিয়েছে 332 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি শুনতে হবে, মানে যাবে এবং ফিরে আসবে, যাওয়াটা এক্স এবং ফিরে আসাটা এক্স, তাহলে 2x দূরত্ব অতিক্রম করবে এই 3/5 সেকেন্ডে। শুধু এক্স মানে 99.6 মিটার। হয়েছে? তুলে নেবে। পরেরটা, আইসোটোন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে আইসোটোন কাকে বলে এবং তার উদাহরণ। 10-এরটা, বেশিরভাগ ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন?
যেহেতু একাধিক আইসোটোপ থাকে সেই জন্য তাদের গড় নিতে গেলে আমাদের ভগ্নাংশটা, আমাদের পারমাণবিক গুরুত্বটা ভগ্নাংশে চলে আসে। সেই কথাটা এখানে রয়েছে, একটু দেখে নেবে। চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে কি বোঝায়? তাহলে এটা দেখো একই প্রশ্ন, একই উত্তর রয়েছে, কেবলমাত্র দুটো সংখ্যা তোমাদের চেঞ্জ আছে। এখানে এটা 50 ডিগ্রি আছে আর এটা 85 ডিগ্রি, এই 85, তাহলে সেইটা তোমাদের রয়েছে 40 এবং 65, কেবলমাত্র ওইটুকু কথা চেঞ্জ করবো। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে বোঝায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থাকতে পারবে। কথাটা একই, শুধুমাত্র যেই সংখ্যাগুলো আমাকে দিবে আমি সেই সংখ্যাগুলোই ব্যবহার করব। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো। এটা একটা পদ্ধতি এবং এখানে আরো দুটো পদ্ধতি রয়েছে, চেষ্টা করবে প্রথম দুটো পদ্ধতি পড়ার। তাহলে অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় NaOH মিশিয়ে উত্তপ্ত, এটাও বারবার রিপিটেড প্রশ্ন হয়ে যাচ্ছে। সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হচ্ছিল, যেটা প্রথম পেজেও করেছিলাম, তাহলে এটা আর বলছি না, তোমাদের অ্যাসিড ক্ষার লবণের অধ্যায়ে তোমরা এটা পেয়ে যাবে। 3 কোন ধরনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করার জন্য বিওজি ফানেল ব্যবহার করা হয়? একটি তরল জৈব দ্রাবকের উদাহরণ দাও। তাহলে একটি তরল জৈব দ্রাবক হচ্ছে ইথানল। আর কোন ধরনের মিশ্রণকে আলাদা করা হয় সেটা একটু দেখে নাও। তাহলে পরস্পর মেশে না এমন দুটি ভিন্ন ঘনত্বের অমিশ্রণীয় তরলের ক্ষেত্রে বিওজি ফানেল ব্যবহার করা হয়। স্ফুটন পদ্ধতির সাহায্যে জলের অস্থায়ী ক্ষারতা কিভাবে দূর করা হয়? এই প্রশ্নটাও আগে একবার হয়ে গেছিল, তাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই রিপিটেড প্রশ্নগুলো আমরা আর বারবার আলোচনা করব না। পাতিত জলে কয়েক ফোঁটা লঘু H2SO4 যোগ করলে সেই জল মৃদু জল না ক্ষর জলের মতো আচরণ করবে? তাহলে এখানে রয়েছে, এটা জলের মধ্যে দিয়ে রয়েছে প্রশ্নটা, তাহলে তোমরা পাতিত জল বলেছে আমাদের, তাহলে একই কথা হবে। তাহলে জলের মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা অ্যাসিড যোগ করি, কোন অ্যাসিড দিয়েছে আমাদের H2SO4, যদি যোগ করা হয়, দিয়ে বাকি কথাটা একই লিখবো আমরা, যা লেখা আছে, দিয়ে এখানে একটা HCl এর বিক্রিয়া ওরা দিয়েছে, আমি তোমাদেরকে H2SO4 এর দুটো বিক্রিয়া দেখে দিচ্ছি, তোমরা সেটা একটু লিখে নাও। তাহলে H2SO4 এর এই দুটো বিক্রিয়া দিয়েছি, একটু দেখে নাও। হয়েছে? পরেরটা, আয়নমুক্ত জল কি সত্যিই আয়নমুক্ত? তাহলে আয়নমুক্ত জল সত্যিই আয়নমুক্ত নয়, কারণ ওর মধ্যে ক্যাটায়ন রূপে কেবল H+ এবং অ্যানায়ন রূপে OH- আয়ন ছাড়া আর কোনো আয়ন থাকে না, তাই এটিকে বলা হয় আয়নমুক্ত জল, কিন্তু বাস্তবে ওর মধ্যে এই দুটি আয়ন বর্তমান থাকে। 4 দাগের একটা, বীজগাণিতিক পদ্ধতিতে V সমান U প্লাস AT সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে ত্বরণের সূত্র, তাহলে এখান থেকে এতটা, এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার পর উত্তর দিকে 5 মিটার হাঁটল, তাহলে ব্যক্তিটির সরণ কত? তাহলে প্রথমে পূর্ব দিকে 12 মিটার গেল এবং তারপরে উত্তর দিকে 5 মিটার, তাহলে এখন সরণ মানে ক্ষুদ্রতম রৈখিক দূরত্বটা, তাহলে AB, তাহলে সেইটা কি, এই ত্রিভুজটা অতিভুজ, তাহলে অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলাম, উত্তর বেরোলো 13। সরণ জিজ্ঞাসা করলে 13 বেরোবে, আর যদি আমাকে বলে দূরত্ব কত হবে, তাহলে সেক্ষেত্রে যেই দুটো পথ গেছে সেগুলো আমরা যোগ করে দেবো,
তাহলে 17 মিটার হচ্ছে দূরত্ব, এইটা হলো দূরত্ব আর এইটা হলো সরণ। অথবা একটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সূত্র প্রমাণ করো। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এখান থেকে এতটা, আর তারই সাথে পেয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্র ব্যবহার করে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো। সেটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা লিখতে শুরু করবে, আর রয়েছে তোমার এতটা। হয়েছে? দেখে নাও একবার পরেরটা। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? তাহলে কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে ওই কঠিন বা তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে রূপোর ঘনত্ব বলে দিয়েছে এবং জলের ঘনত্ব বলেছে এবং রূপোর এসআই পদ্ধতিতে ঘনত্ব জিজ্ঞাসা করছে। তাহলে এসআই পদ্ধতিতে যখন জিজ্ঞাসা করছে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে কেজি পার মিটার কিউব। তাপ ও কার্যের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয়। 42 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপর থেকে ফেলা হলো। বস্তুটি মোট মাটি স্পর্শ করার আগে কি পরিমাণ তাপ উৎপন্ন করবে? তাহলে বস্তুটাকে 10 মিটার উপরে তোলা হয়েছে, তার মানে উপরে তোলা হয়েছে মানে mgh করে আমরা কৃতকার্যটা বের করতে পারবো। তারপরে জুলের সূত্রানুসারে আমাদের উৎপন্ন তাপের পরিমাণটা বের করে নেব। তাহলে এখানে করে দিয়েছি, অঙ্কটা একটু দেখে নাও। তাহলে 10 মিটার উচ্চতায় বলটি স্থিতিশক্তি হলো এত জুল। যেহেতু এসআই পদ্ধতিতে আছে, তাহলে এসআই পদ্ধতিতে যা কার্য হয় সেটাই জুলে। তাহলে এটি হলো উৎপন্ন তাপের পরিমাণ, যেহেতু এসআই পদ্ধতিতে জে এর মানটা হচ্ছে 1। শিশিরাঙ্ক কাকে বলে এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব ও উষ্ণতার লেখচিত্র অঙ্কন করো। তাহলে শিশিরাঙ্ক কাকে বলে এখান দিয়ে সংজ্ঞাটা পড়ে নিবে, আর জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতিটা একটু দেখে নাও। তাহলে এটা হলো আয়তনের সাথে লেখচিত্র এবং এটা হলো ঘনত্বের সাথে লেখচিত্র। অনুদৈর্ঘ্য তরঙ্গ তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য। কোনো বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন স্বরের গুণ বা জাতি কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে এখানে 3টে পয়েন্ট রয়েছে, তাহলে এই 3টে পয়েন্ট একটু দেখে নাও। যে সমস্ত উপসুর হয় তার সংখ্যার উপর, উপস্বরগুলির কম্পাঙ্কের উপর এবং উপসুরের আপেক্ষিক তীব্রতার উপর। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, তাহলে এটা আগের পেজেও ছিল, একই প্রশ্ন রিপিট হচ্ছে, তাহলে এটা বলছি না। তারপরেরটা দেখো, ইলেকট্রন ও প্রোটন সংখ্যার সাপেক্ষে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে মূল পার্থক্য লেখো। তাহলে কোনো মৌলের পরমাণুতে প্রোটন অপেক্ষা ইলেকট্রন সংখ্যা বেশি হলে আয়নটি হয় অ্যানায়ন এবং প্রোটন অপেক্ষা ইলেকট্রন সংখ্যা কম হলে আয়নটি হয় ক্যাটায়ন। পারমাণবিক গুরুত্ব কাকে বলে? একটি সোডিয়াম পরমাণুর
ভর গ্রাম এককে প্রকাশ করো। তাহলে কোনো মৌলের একটি পরমাণু কার্বনের C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলে। এতটা। আর সোডিয়াম পরমাণুর ভরটা তাহলে বের করার নিয়মটা এখানে দেখিয়ে দিয়েছি। পারমাণবিক ভর হলো সোডিয়ামের 23, মানে 1 মোল সোডিয়াম পরমাণু। এবার 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাহলে এত সংখ্যক পরমাণুর ভর হলো 23 গ্রাম, আর একটি পরমাণুর ভর চেয়েছে, তাহলে হলো 3.819 × 10⁻³ গ্রাম। তাহলে এটা তোমরা ডাইরেক্টও করতে পারতে, 23 ইন্টু একে 1 ইউ দিয়ে যদি গুণ করি, মানে 1 ইউর মান হচ্ছে 1.6605 × 10⁻²৪। এইটা দিয়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রেও মানটা একই বেরোবে। হয় এই নিয়মটা করবে, নইলে এইটা করবে। হয়েছে? পরেরটা, কলয়েড কাকে বলে? তাহলে কলয়েডের সংজ্ঞাটা এখান থেকে একটু দেখে নেবে উদাহরণ সহ। ওড়িশাতে আর একটা প্রশ্ন রয়েছে যে বেশ কয়েকটা কলয়েড দহন দিচ্ছে, কোনটা কি প্রকৃতির কলয়েড? তাহলে সেটা একটু লিখে দিয়েছি, দেখে নাও। পনির হলো জেল, কুয়াশা এরোসল, সালফার কলয়েড হচ্ছে সল, আর মাখন হলো ইমালসল। আরএনএসের তথ্য অনুসারে অ্যাসিডের সংজ্ঞা দাও। তাহলে যেসব হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসেবে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাসিড। ওর সাথে যেটা রয়েছে, কপারের ছিবড়ার সঙ্গে শীতল ও মধ্যম গাঢ় HNO3 বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে? তাহলে আগের দিনেরটা উষ্ণ এবং গাঢ় পড়েছিলাম, আজকেরটা রয়েছে শীতল এবং মধ্যম গাঢ়। তাহলে শীতল এবং মধ্যম গাঢ়, তাহলে কি উৎপন্ন হবে? NO উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড। হয়েছে? তার সমীকরণটা পাশে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। পরেরটা, লাস্ট প্রশ্নটা দেখো, উভধর্মী অক্সাইড কাকে বলে? একটি উদাহরণ দাও, এবং ফেনফথেলিন কোন ধরনের প্রশমন ক্রিয়ায় ব্যবহৃত হয়? তাহলে উভধর্মী অক্সাইড কাকে বলে? যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তার উদাহরণ রয়েছে এখানে, দেখে নেবে একটু। আর ফেনফথেলিন ব্যবহার করা হয় আমাদের মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে।